লেখিকা অদিতি ঘোষের গোপন প্রেম। বিয়ের পর বছর ঘুরতে না ঘুরতেই শ্বশুরবাড়ির পাড় চুকিয়ে পাকাপাকিভাবে বাপের বাড়িতে ফিরে এসেছে সুপর্ণা। ফিরে আসার আগে কোনো শর্ত ছাড়াই ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে এসেছে ও। সুদীপাকে নিজেই ফোন করে কথাটা জানিয়েছে সুপর্ণা। সুদীপার মুখে খবরটা শোনার পর থেকে অংশুর মনটা অস্থির হয়ে রয়েছে। সুপর্ণার বন্ধু হিসেবে এমন একটা খবর শুনে খারাপ লাগারই কথা, অথচ অংশুর মনে বিপরীত প্রতিক্রিয়া হচ্ছে কেন? তবে কি মনে মনে এমনই একটা দিনের অপেক্ষায় ছিল? কথাটা মনে হতে নিজের মনকে শাসন করলো অংশু। ছি ছি, এমন ভাবাও তো অন্যায়। যতই হোক সুপর্ণা তো ওর বন্ধু। ওর মনের মধ্যে এখন কতটা ঝড় চলছে সেটাও তো ভাবতে হবে। কতটা মানসিক আঘাত পেয়েছেও সেটা জানা তো অংশুর পক্ষে সম্ভব নয়। হয়তো সুপর্ণা ওর স্বামীকে সত্যি ভালোবেসে ফেলেছিল, তারপর পরিস্থিতির চাপে পড়ে ডিভোর্স দিতে বাধ্য হয়েছে। যদি তেমনটা হয় তাহলে নিশ্চয়ই বেশ কষ্ট পাচ্ছে সুপর্ণা। বিয়ের পর প্রথম বার তিনেক বাপের বাড়ি এসেছিল সুপর্ণা, তারপর গত 9 মাসে আর একবারও আসেনি। নিজের চাকরির কারণে অংশু যেতে না পারলেও অন্য বন্ধুরা মানে সুদীপা, বিপাশা ও তমাল দেখা করেছে সুপর্ণার সঙ্গে প্রত্যেক বাড়ি, কিন্তু ওর বিয়েটা যে সুখের হয়নি এ কথা কোনোদিন বুঝতে দেয়নি ও কাউকে। যদি তেমন কিছু বলতো তাহলে কথাটা অংশুর কানে নিশ্চয়ই আসতো বন্ধুদের মারফত। তবে কি হঠাৎ করেই ঘটে গেল সব কিছু? কিন্তু এত অল্প সময়ের মধ্যে সেটা কি করে সম্ভব হলো? সত্যি ভেবে কোনো কুল পাচ্ছে না অংশু। ক্লাস 9 থেকে 12 পর্যন্ত একই স্যারের কাছে একই সঙ্গে প্রাইভেট পড়তে পড়তে ওদের 5 জনের মধ্যে বেশ ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। 11-এ উঠে বন্ধুত্ব আরও গাঢ় হয়েছিল। এরই মধ্যে নিজের অজান্তেই কখন মনে মনে ভালোবেসে ফেলেছিল অংশু সুপর্ণাকে। সুপর্ণার দিক থেকে অবশ্য তেমন কোনো ইঙ্গিত মেলেনি, তবুও একতরফা ভালোবেসে গেছেও। কখনো মুখ ফুটে বলতে পারেনি কিছু। খান 10 চিঠি লিখেছেও সুপর্ণার উদ্দেশ্যে, কিন্তু সংকোচে একটাও দিতে পারেনি ওকে। আজও নিজের কাছেই গচ্ছিত রেখেছে সেই সব চিঠি। একসময় ভেবেছিল পড়াশোনা কমপ্লিট করে একটা চাকরি পেয়ে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে অবাক করে দেবে সুপর্ণাকে, আর তখনই দেবে সব চিঠিগুলো। কিন্তু সেই সুযোগ আর হয়নি। ও চাকরিতে জয়েন করার 5-6 দিনের মধ্যেই জানতে পেরেছিল যে সুপর্ণার বিয়ের কথা ফাইনাল হয়ে গেছে। বিয়েটা হয়েছিল অবশ্য পাকা কথা হওয়ার আরও 3 মাস পরে। আজও ডিভোর্সের কথা শোনার পর বারবার মনে হচ্ছে যদি সুপর্ণাকে নিজের মনের কথাটা আগেই জানিয়ে দিতে পারত অংশু, তাহলে এই দিনটা দেখতে হতো না। উচ্চ মাধ্যমিকের পর অংশু বিটেক পড়তে চলে গিয়েছিল যাদবপুরে। সুপর্ণা, সুদীপা, বিপাশা ও তমাল ভর্তি হয়েছিল চন্দননগর গভর্নমেন্ট কলেজে। সুপর্ণা ও সুদীপা ম্যাথে অনার্স নিয়েছিল, বিপাশা আর তমাল পড়েছিল কেমিস্ট্রি অনার্স নিয়ে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সবাই মাস্টার্স করেছে। নিয়মিত সকলের সঙ্গে অংশুর দেখা না হলেও প্রতি রবিবার ওরা একসাথে এসে বিকেলটা কাটাতো হুগলি স্টেশন প্ল্যাটফর্মের একটা কংক্রিটের বেদিতে বসে। বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে চাটা খেয়ে বাড়ি ফিরত ওরা। এছাড়া ফোনে সকলের সঙ্গে সকলের নিয়মিত যোগাযোগ ছিল। বিটেক কমপ্লিট করেই চাকরি পেয়ে গেছে অংশু। তমাল একটা ওষুধের কারখানা চাকরি পেয়েছে, বিপাশা রেলে একটা জব পেয়েছে, সুদীপা একটা টিউটোরিয়াল হোমে পড়ায়। সুপর্ণার বিয়ে হয়ে যাওয়ার পর ও অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেলেও আর সকলের সঙ্গে সকলের নিয়মিত যোগাযোগ আছে। এখনও মাসে 2-1 বার ওরা দেখা করে কোনো রেস্টুরেন্টে। আজ সন্ধে 6টায় সুদীপা, বিপাশা, তমাল দেখা করতে যাবে সুপর্ণার সঙ্গে। ওরা সবাই ফোন করে অংশুকেও যেতে বলেছে। কথাটা শুনে থেকে সুপর্ণার সঙ্গে দেখা করার জন্য মনে মনে অস্থির হয়ে উঠেছে অংশু। আজ রবিবার, তাই বাড়িতে বসে বসে সময় গুনছেও। বিকেল থেকে ঘন ঘন সময় দেখছে মোবাইলে, শুধু মনে হচ্ছে কখন দেখতে পাবে সুপর্ণাকে। এখনও সুপর্ণা কিছুই জানে না, তবুও মনে মনে সুপর্ণাকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে ও। অংশু চিরকালই একটু চাপা স্বভাবের, তাই নিজের ভালোবাসার কথাটা শুধু সুপর্ণাকে নয়, জানাতে পারেনি কোনো বন্ধুকেই। যদি কোনো বন্ধুকে জানাতে পারত তাহলে নিশ্চয়ই কথাটা সুপর্ণার কানে পৌঁছতো। সেক্ষেত্রে হয়তো অপেক্ষা করতে পারত অংশুর জন্য। যদিও কি হতে পারত সেটা ভেবে আজ আর কোনো লাভ নেই। যেটা হতে পারে ভবিষ্যতে সেটা নিয়ে ভাবতে হবে এখন। তাই তো আজও সব সংকোচ কাটিয়ে বাবা মাকে নিজের মনের কথাটা জানিয়েছে। আজও তৈরি হয়েই যাচ্ছে। বেরোনোর আগে সুপর্ণাকে লেখা চিঠির গোছাটা নিজের ব্যাগে ভরে নিয়েছে। সন্ধে 6টার আগেই ওরা সবাই চলে এসেছিল স্টেশন চত্বরের ওদের নির্দিষ্ট বসার জায়গাটায়। সেখান থেকে সকলে একসাথে সুপর্ণাদের বাড়িতে এসেছে।
দরজা খুলে ভিতরে আসার জন্য আমন্ত্রণ জানালেন সুপর্ণার মা তপতী বসু। ওরা ঢুকতেই উনি বললেন, পর্ণা ওর ঘরেই আছে, তোমরা যাও। এই 7 দিন নিজের ঘরে একা একাই থাকছে, কারোর সঙ্গে ভালো করে কথাও বলছে না। তোমাদের সঙ্গে কথা বলতে পারলে ওর মনটা হয়তো অনেকটা হালকা হবে। নিজের ঘরে জানালার দিকে তাকিয়ে চুপচাপ খাটে বসেছিল সুপর্ণা। সুদীপাদের দেখে খাট থেকে নেমে পড়েও বলল, তোরা এসেছিস? এতক্ষণ তোদের অপেক্ষাতেই ছিলাম। তোরা আমার বন্ধু হওয়া সত্ত্বেও তোদের সঙ্গে নিজের কোনো কথা শেয়ার করতে পারিনি এতদিন। আজ তোদের কাছে সবকিছু বলে মনটাকে হালকা করব। এখানে সকলের বসার অসুবিধা হবে, চল ড্রয়িং রুমে বসি। সুপর্ণার পিছু পিছু ড্রয়িং রুমে ঢুকলো ওরা। সোফায় বসতে বসতে সুদীপা বলল, খবরটা তোর মুখে শুনে সত্যি অবাক হয়েছিলাম। হঠাৎ করে কিভাবে এতদূর গড়ালো সবকিছু, সেটাই আমরা কেউ বুঝতে পারছি না। চাপা দীর্ঘশ্বাস ফেলল সুপর্ণা। না রে, ঠিক হঠাৎ করে সবকিছু যে হয়েছে তা নয়। বিয়ের 3 মাস পরই আমি জানতে পারি যে এক মহিলা কলিগের সঙ্গে অনুপমের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। মহিলার নাম মল্লিকা। ওদের সম্পর্কটা আমাদের বিয়ের অনেক আগে থেকেই যে ছিল সেটা অনুপম নিজে মুখেই স্বীকার করেছে। বিপাশা বলল, তাহলে তাকে বিয়ে না করে তোকে বিয়ে করলো কেন অনুপম? কারণ সে মহিলা বিবাহিত ছিল। আমাকে অনুপম বিয়ে করার 3 মাস পরে মল্লিকার ডিভোর্স হয়ে যায়। তারপর থেকে মল্লিকা বাপের বাড়িতে থাকতো। ওর বাপের বাড়ির লোকেরা জানতো অনুপমের সঙ্গে ওর সম্পর্কের কথা, তাই এবার আরও বেশি করে মেলামেশা শুরু করে ওরা। মল্লিকা আমার শ্বশুর বাড়িতেও আসতে শুরু করে নিয়মিতভাবে। আমার শ্বশুর মশাই ও শাশুড়ি মা ওকে খুব পছন্দ করতেন, তাই প্রশ্রয় দিতেন খুব। ওনাদের ব্যবহারে মনে হতো মল্লিকাই ওনাদের ছেলের বউ, আর আমার সঙ্গে ব্যবহার করতেন বাইরের মেয়ের মতো। অত্যন্ত প্রশ্রয় পেয়ে মল্লিকার সাহসটা এতটাই বেড়েছিল যে আমার সামনেই ও অনুপমকে জড়িয়ে ধরত, এমনকি চুমু পর্যন্ত খেত। এসব দেখে অনুপমের সঙ্গে কথা বলতে আমার রুচিতে বাধত। ওর সঙ্গে এক ঘরে শোয়া বন্ধ করেছিলাম। ওর ঠাকুমা আমাকে খুব ভালোবাসতেন, আমি ওনার ঘরে থাকতাম। তমাল বলল, তুই ওইভাবে ওখানে পড়ে না থেকে বাবা মাকে সব কিছু জানিয়ে অনুপমের নামে কেস করিসনি কেন? কেস করে কি হতো? আমার সাপোর্টে কেউ ছিল না, আমি কোনো কিছু প্রমাণ করতে পারতাম না। বাবা মায়ের সঙ্গে কথা বলে আমি ডিভোর্স চাইবো ঠিক করেছিলাম, তবে আমাকে কিছু করতে হয়নি। আমি চাওয়ার আগেই অনুপম নিজে মিউচুয়াল ডিভোর্স চায় আমার কাছে। অবশ্য বিনিময়ে 10 লক্ষ টাকা দিতে চেয়েছিল। আমি টাকা নিতে রাজি হইনি। বলেছিলাম, তোমার টাকা নিতেও আমার ঘেন্না হয়, আমি আর কিচ্ছু চাই না, শুধু মুক্তি চাই। বিপাশা বলল, আমার মনে হয় তোর জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, যে তাকে একটু শাস্তি দিতে টাকাটা নেওয়া উচিত ছিল তোর। এতক্ষণ চুপচাপ বসেছিল অংশু, আর থাকতে না পেরে উত্তেজিত গলায় বলল, টাকা দিয়ে কি সব ক্ষতির পূরণ হয়? সুপর্ণাকে বিয়ে করেই তো সবচেয়ে বড় অন্যায়টা করেছে অনুপম। আমার মনে হয় টাকাটা না নিয়ে ঠিকই করেছে সুপর্ণা। ওদের কথাবার্তার মাঝেই তপতী বসু ঢুকলেন সকলের জন্য কফি ও স্ন্যাক্স নিয়ে। সকলকে খাবার সার্ভ করে সুপর্ণার পাশে বসলেন উনি। বললেন, তোমরা সুপর্ণার খুব কাছের বন্ধু, তাই একটা ব্যাপার তোমাদের না জানিয়ে পারছি না। সুপর্ণার বাবার এক বন্ধুর ছেলে ডিভোর্সি। ছেলেটির মা বাবা একজন ডিভোর্সি মেয়েই খুঁজছেন ছেলের জন্য। ছেলেটি ডাক্তার। সুপর্ণার মতোই তার বিয়েও এক বছরও টেকেনি। যদিও সুপর্ণা আর বিয়ে করতে চাইছে না, ও বলছে এবার একটা কিছু করে নিজের পায়ে দাঁড়াতে চায়ও, তবুও আমরা যোগাযোগ করছি ওই ডাক্তার পাত্রের জন্য। তপতী বসুর কথা শেষ হতেই সোফা থেকে লাফিয়ে উঠে পড়ল অংশু। এ আপনি কি বলছেন আন্টি? আপনারা কি অলরেডি যোগাযোগ করে ফেলেছেন? এত তাড়াতাড়ি কেন করলেন সব? না না, এই বিয়ে কখনো হতে পারে না। সুদীপা বলল, কি ব্যাপার অংশু, তুই এত উত্তেজিত হয়ে পড়লি কেন সুপর্ণার বিয়ের কথা শুনে? আর কেনই বা বলছিস যে এই বিয়ে হতে পারে না? ওর বাকি জীবনটার কথা ভেবেই তো এমন সিদ্ধান্ত নিচ্ছেন আঙ্কেল ও আন্টি। অংশু বলল, ওর বাকি জীবনের কথা আর কাউকে ভাবতে হবে না, এবার আমি ভাববো। তমাল বলল, কি বলছিস তুই অংশু? অংশু বলল, অনেকদিন সবকিছু লুকিয়ে রেখেছিলাম, কিন্তু আজ আর পারছি না। কথা বলতে বলতে ব্যাগের চেন খুলে একগোছ সাদা ও নীল রঙের খাম বার করে সেন্টার টেবিলে রাখলো অংশু। বিপাশা বলল, এগুলো কি অংশু? এগুলো গত 7 বছর ধরে সুপর্ণার উদ্দেশ্যে লেখা আমার চিঠি। লিখেছি কিন্তু দিতে পারিনি। আজ সত্যিটা জানবি তোরা আমার এই চিঠিগুলো পড়ে। সব চিঠির খামের ওপরে ডেট লেখা আছে, আর কোনো চিঠি তোদের পড়তে হবে না। তোরা প্রথম আর শেষ চিঠি দুটো পড়, ওই দুটো একদম ওপরেই আছে। বাকিগুলো সুপর্ণা পড়লেই হবে। অবাক হয়ে সবাই অংশুর মুখের দিকে তাকিয়ে রইল। লজ্জায় মুখ নিচু করল অংশু। তমাল চিঠির গোছটা হাতে তুলে নিতেই অংশু বলল, আমি একটু আসছি বাইরে থেকে। কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে গেল অংশু।
অংশুর লেখা চিঠি দুটো তমাল পড়ে শোনালো সকলকে। শুনে সবাই হতবাক। যে ছেলেটা ক্লাস 11 থেকে মনে মনে ভালোবেসে এসেছে, তারই এক বান্ধবীকে সে কখনো মুখ ফুটে বলতে পারল না নিজের ভালোবাসার কথা। শুধু একতরফা ভালোবেসে গেল। সত্যি অবাক করার মতনই ব্যাপার। কোনো বন্ধু ঘুণাক্ষরেও জানতে পারেনি সুপর্ণার প্রতি অংশুর এই দুর্বলতার কথা, কিন্তু আজ যখন জানতে পেরেছে তখন বন্ধু হিসেবে ওর পাশে দাঁড়াতে চায় সকলেই। সুদীপা বলল, প্রেমপত্র লেখায় আনাড়ি হলেও বোঝা যাচ্ছে যে ওর প্রেমটা একেবারে খাঁটি। চিঠি দুটো সুপর্ণার হাতে দিয়ে তমাল বলল, তুই নিজে দেখ একবার, যদিও কি লেখা আছে শোনা হয়ে গেছে। তবু চিঠির ওপর চোখ বোলালো সুপর্ণা। প্রথম চিঠিতে অংশু মাত্র কয়েকটা কথা লিখেছে। পর্ণা, আমি তোকে খুব ভালোবাসি। তোকে কথাটা জানাতে আমার লজ্জা করে, তবে একদিন ঠিক জানাবো। বড় হয়ে আমি আর কাউকে নয়, তোকে বিয়ে করতে চাই, অংশু। শেষ চিঠিটা লিখেছে অংশু সুপর্ণার বিয়ের 3 মাস আগে, তার মানে ওর বিয়ের কথা হওয়ার আগেই। প্রথম চিঠির মতো শেষ চিঠিতেও সুপর্ণাকে পর্ণা বলেই সম্বোধন করেছে অংশু। ও লিখেছে, পর্ণা, এতদিন ধরে যে কথাটা বলতে পারিনি তোকে, এবার সেটা বলার সময় এসেছে। তোকে আমি ভীষণ ভালোবাসি। এই কথাটা আমি বারবার লিখেছি অনেক চিঠিতে, কিন্তু সে চিঠিগুলো একটাও তোর কাছে পৌঁছয়নি। সত্যি বলছি পর্ণা, তোকে ছাড়া আমার জীবনে অন্য কাউকে ভাবতে পারি না আমি। চাকরিতে জয়েন করে আজ খুব নিশ্চিত লাগছে। এবার সব দ্বিধা কাটিয়ে তোকে জানাচ্ছি যে বাকি জীবনটা আমি তোর হাত ধরে চলতে চাই। তুই থাকবি তো আমার সাথে? মনে রাখিস, আমি কিন্তু তোর কাছ থেকে হ্যাঁ শোনার অপেক্ষায় রয়েছি, অংশু। চিঠি দুটো টেবিলে রেখে স্থবিরের মতো বসে রইল সুপর্ণা। সুদীপা বলল, তার মানে তো সুপর্ণার বিয়ে হয়ে যাওয়ায় খুব কষ্ট পেয়েছিল অংশু, দিনের পর দিন। এ কী রকম পাগলামো করেছে ও, আমাদের পর্যন্ত বুঝতে দেয়নি কখন ওর মনে কি চলছে। বিপাশা বলল, আন্টি, একবার আঙ্কেলকে ডাকুন, উনি সুপর্ণার বিয়ের যোগাযোগ করছেন। ওনার জানা দরকার এই বিষয়টা। তপতী বসু উঠে যেতেই বাকি চিঠিগুলো নিয়ে সুপর্ণা নিজের ঘরে চলে এসে দরজা বন্ধ করে দিল। কয়েক মিনিট পরই তপতী বসুর সঙ্গে ড্রয়িং রুমে ঢুকলেন সুপর্ণার বাবা সুনির্মল বসু। সবকিছু শুনে ও টেবিলে পড়ে থাকা চিঠি দুটো পড়ে উনি বললেন, এখন তো বিষয়টা অন্যভাবে ভাবতে হচ্ছে আমাকে। এতদিন পর্ণা কিছু জানতো না, অংশু একা একাই কষ্ট পেয়েছে, কিন্তু এরপর যদি আমার বন্ধু গৌতমের ছেলের সঙ্গে জোর করে পর্ণার বিয়ে দিই তাহলে ও তো কষ্ট পাবে। তাছাড়া এমনিতেই বিয়েতে আপত্তি জানাচ্ছিল পর্ণা, এরপরও হয়তো আর কাউকে বিয়ে করতেই চাইবে না। সেক্ষেত্রে অংশু যদি বিয়ে করতে চায় পর্ণাকে, তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু সে নিজে কোথায় গিয়ে লুকিয়ে বসে আছে। তোমরা তাকে আসতে বলো, আমি কথা বলতে চাই তার সঙ্গে। বন্ধুদের কারো একটা ফোনের অপেক্ষায় কাছাকাছি চায়ের দোকানে বসেছিল অংশু। তমালের ফোনটা পেয়েই আর একদণ্ড দেরি না করে চলে এসেছে ও। তপতী বসু বললেন, তোমাদের আর এক বন্ধু তো দরজায় খিল দিয়েছে, তাকে ডাকো তোমরা, সুদীপা। ওদের দুজনেরই তো মতামতের দরকার। সুনির্মল বসু বললেন, ওদের দুজনের মতামত নিলেই হবে না তপতী, আমাদের সবার আগে জানা দরকার যে এই বিয়েতে অংশুর বাবা মায়ের মত আছে কিনা। একজন ডিভোর্সি মেয়েকে তারা কি পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে রাজি হবেন? অংশু বলল, আজ সকালে আমি আমার বাবা মাকে সব কথা খুলে বলেছি। ওনারা বলেছেন যে আমি যদি সুপর্ণাকে বিয়ে করে সুখী হতে চাই তাহলে ওনাদের কোনো আপত্তি নেই। আপনার কি এই বিয়েতে মত আছে আঙ্কেল? আমি অমত করব না, কিন্তু পর্ণা কি চায় সেটা এখনও জানা হয়নি। সুনির্মল বসুর কথা শেষ হওয়ার আগেই সুদীপার সঙ্গে মুখ নিচু করে ঘরে ঢুকল সুপর্ণা। বিপাশা উঠে সুপর্ণা থুতনি ধরে ওর মুখটা তুলে বলল, আর এত লজ্জা পেতে হবে না ম্যাডাম, এবার বলে ফেল তুই অংশুকে বিয়ে করতে রাজি কিনা। মুখ টিপে হেসে সুপর্ণা বলল, যা পাগলামি করছেও, তারপর আর রাজি না হয়ে উপায় কি? অংশু বলল, থ্যাংক ইউ পর্ণা, থ্যাংক ইউ সো মাচ। তুই নিশ্চয়ই সুদীপার কাছে শুনেছিস যে আমাদের বিয়েতে আমার বাবা মা রাজি। ওরা রাজি ঠিকই, তবে ওদের একটা শর্ত আছে। তপতী বসু বললেন, কি শর্ত অংশু? শর্ত এই যে এবার থেকে আমাদের একে অপরকে তুই বলে সম্বোধন করা যাবে না, তুমি বলতে হবে। হো হো হেসে উঠলেন সুনির্মল বসু, বললেন, এ তো দারুণ শর্ত, একদম ঠিক বলেছেন ওনারা। আমারও খুব পছন্দ এই শর্তটা। আমি কালই তোমাদের বাড়ি গিয়ে তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলে আসব। তুমি কথাটা ওনাদের জানিয়ে রেখো। অংশু বলল, নিশ্চয়ই জানিয়ে রাখবো। আজ এবার আসি আমি। অংশু উঠে পড়ল বিপাশা, সুদীপা ও তমাল। দুদিন আগে অংশুর সঙ্গে সুপর্ণার বেশ ঘটা করে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়ে গেছে। আজ ওদের ফুলশয্যা। আমন্ত্রিতরা একে একে সবাই চলে গেছেন। বন্ধুরা বিদায় নিয়েছে নবদম্পতিকে শুভরাত্রি জানিয়ে। ফুল বিছানো খাটের এক কোণে বসেছিল সুপর্ণা। ঘরে দরজা বন্ধ করে সুপর্ণার পাশে এসে বসল অংশু। সুপর্ণার হাত দুটো ধরে আবেগ জড়ানো গলায়ও বলল, দীর্ঘ প্রতীক্ষার পর আজ আমি আমার ভালোবাসার মানুষকে কাছে পেলাম। এতদিনে আমার প্রেম সার্থক হলো। আমি ভীষণ ভীষণ খুশি। তুমি খুশি তো পর্ণা? সুপর্ণা বলল, খুশি, তবে তোমার এই পাগলামো দেখে
অবাক হয়েছি। এত যখন ভালোবাসতে তখন জানাতে কি হয়েছিল? এত লাজুক তুমি? সুপর্ণাকে জড়িয়ে ধরে অংশু বলল, সব লজ্জাকে দূরে সরিয়ে শেষ পর্যন্ত তো আমার গোপন প্রেমকে প্রকাশ্যে আনতে পেরেছি, তাই আর লাজুক বলো না। আর আজকের পর থেকে আর আমাকে লাজুক বলার স্কোপ তুমি পাবে না। এবার লজ্জায় মুখ নিচু করলো সুপর্ণা। দুহাত দিয়ে ওর মুখটা তুলে ধরে ওর ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ালো অংশু। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।